আত্মসম্মান বোধ নারীরও আছে, পুরুষেরও আছে। কাজেই কিন্তু দুর্বল সব সময়তেই দুর্বল, আর যে শক্তিশালী সব ক্ষেত্রেই সে না হলেও সব সময়তেই শক্তিশালী। বদনাম নারীরও হতে পারে, পুরুষেরও হতে পারে, কারণ পুরুষ একটা আত্মা, নারীর একটা আত্মা। মানে আমাদের কনসাসনেস হচ্ছে কি, কনসাসনেস হচ্ছে একটা সোল, মানে আত্মা, এছাড়া আর কি, মানে আমি এটাই তো চেতনা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ। এই আমিকে কেন্দ্র করেই তো সব কিছু গড়ে উঠেছে। সমস্ত আবেগ, অনুভূতি, আপস অ্যান্ড ডাউনস, ওয়েভস, এইগুলো তো সবই আমাকে কেন্দ্র করে। এই আমি তো সব দুঃখের কারণ, সব আনন্দের, সব আবেগের কারণ এই আমি। সেখানেই সমস্ত অ্যাডিকশান, সমস্ত সমাধান, সমস্ত যৌক্তিকতার ইতি এবং আদি অন্ত, ইতি এবং ইতি মানে শেষ, সেখান থেকেই গড়ে উঠেছে। এই আমি শেষ হয়ে গেলে এই সব কিছুই শেষ। যতক্ষণ আমি আছি ততক্ষণ যুক্তি আছে, যতক্ষণ আমি আছি ততক্ষণ সমস্যা আছে, আর যতক্ষণ আমি আছি ততক্ষণ সত্যি আছে। তাই সত্যি মিথ্যে এগুলো সবই আপেক্ষিক। যা মিথ্যা তা মিথ্যার সাপেক্ষে, তা কোনো দৃষ্টিকোণ থেকে, কোনো একটা পরিস্থিতির দিক থেকে, সেটা পরিস্থিতির সাপেক্ষে বা পরিস্থিতির দিক থেকে, দৃষ্টিকোণ থেকে, পরিস্থিতিতে সেটা সত্যি বা মিথ্যা। তাই আলটিমেট ট্রুথ বলে কি আছে? মৃত্যুর পরে আলটিমেট ট্রুথ থাকে? আমি জানি না এটা কতটা কি ঠিক, কতটা। মৃত্যুর পরেও জীবন থাকে, বা আমি না থাকলেও আমাদের পরমাত্মা থাকে। এটা কীভাবে বুঝি? কারণ কীভাবে আমরা এটা রিয়েলাইজ করি কি, আমরা দেখছি আমাদের জীবনকালেও অনেকের মৃত্যু হচ্ছে। আমাদের পরিচিত ও অপরিচিত ব্যক্তিদের মৃত্যুতে আমরা সেখান থেকে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হই যে মৃত্যুর পরেও আমাদের জীবন চলতে থাকে। তার আগে কি আমরা যদি এটা চলে যাওয়ার পরে এই অস্তিত্ব কি থাকে, সেই অভিজ্ঞতা থাকে, সেটা একটা জীবিত অবস্থার অভিজ্ঞতা। মৃত্যুর পরে সেই অভিজ্ঞতা কি থাকে? এখন বেঁচে থাকতে গেলে তো কিছু করতে হবে, করলে তবেই তো পেট চলবে, তবেই তো মন চলবে, তবেই মানসিক সুস্থতা এবং শারীরিক সুস্থতা রক্ষা করার জন্য বিজ্ঞান বলছে, গবেষণা বলছে যে কর্মে মনোনিবেশ। ধর্মেও বলছে ধর্ম অর্থ কাম মোক্ষ। মানে কাম মানে কি? কাম মানে কাজ, অর্থ। এক্ষেত্রে কাম মানে এরপরে যেটাই আমি মানে করতে যাবো, যেভাবে আমি মানে করব, সেটাই মানে হবে। ধর্ম অর্থ কাম মোক্ষ।
মোক্ষ মানে তো আমরা জানি যে সব কিছু থেকে মুক্ত হয়ে যাওয়া, সমস্ত ইচ্ছা থেকে আমি মুক্ত, সমস্ত বাসনা থেকে বা সমস্ত মেন্টাল যে ক্লাটার মানে মানসিক অস্থিরতা বা মানসিক নিয়ন্ত্রণহীনতা থেকে মুক্ত। এবার খ্রিস্ট ধর্ম কী বলছে, যে আমাকে মরার জন্যে পুণ্য করার কোনো প্রয়োজন নেই। কারণ কি, মানে স্বর্গে যাওয়ার জন্য সেখানে কোনো শর্ত নেই ঈশ্বরের কাছে যে তুমি পুণ্য করলে তবে স্বর্গে যাবে, পাপ করলে নরকে যাবে। এইটা কি বলছে, যে পাপ করলে তুমি শাস্তিটা নরক তুমি এখানেই পাবে, এই মর্তে লোকেই, এই পৃথিবীতেই পাবে, তুমি তোমার জীবনকালেই পাবে। আর পুণ্য করলে তার ফল তোমার মান সম্মান ধন সম্পদ বাড়বে, মানুষ সবাই ভালো বলবে, আশীর্বাদ করবে, তখন তুমি পুণ্য করবে। তো এইটা একটা ধর্মে একটা একটা মতের একটা বিরোধ, মানে অপোজিট একটা আইডিওলজি সেখান থেকে জীবনকে উন্নত করার জন্য আমরা কোন পথে চলতে পারি। আমরা সব কিছুই শিখবো, সব কিছুই শুনবো, ভালো লাগছে না বলে ছেড়ে দিলাম। কারো হয়তো এখনকার তো সবই কোম্পানি নির্ভর, শিক্ষাও আজ কোম্পানির উপর নির্ভরশীল, এডুকেশন কোম্পানি হয়ে গেছে। এর আগে আমরা কি দেখেছি, অতীতে ব্রিটিশ আমলে তখন কি মানুষের শিক্ষাটা পাঠশালায় হতো, বা সেখানে কলেজও হলেও সেটা খুবই কম একটা সংখ্যক মানুষ সেই শিক্ষা অর্জন করবার সুযোগ পেত। আর স্বাধীন হওয়ার পরে দেখলাম গোটা ভারতে সবাই শিক্ষার অধিকার পেল। এবং এই নিয়মের যে পরিবর্তন, এইটা এখন বর্তমান যে অবস্থা, যে শিক্ষা এখন গুণমান ভিত্তিক প্যাকেজিং সিস্টেম, যেমন পয়সা তেমন শিক্ষা। আর এই শিক্ষা ব্যবস্থায় যারা আমরা এখন ইউটিউবে তো অনেক কিছু শেখা যাচ্ছে, ইন্টারনেটে অনেক কিছু শেখা যাচ্ছে, তো সেখান থেকে আমরা একটা শেখবার সুযোগ পেয়ে থাকছি। এবং এর যেটা আমি বুঝেছি, যে সোসাইটিতে এর ব্যাপক একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়েছে। মানুষ বুঝতে শিখছে, মানুষ জানতে শিখছে, মানুষের মধ্যে কিউরিওসিটি বাড়ছে, করবার ইচ্ছা বাড়ছে, করবার প্রবণতা বাড়ছে, মানুষের মন খুলছে, বুদ্ধি খুলছে, তাই না? তো বুদ্ধি খুললেই তো তার একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বেই সোসাইটিতে, বা তার পরিবারে, ফ্যামিলিতে, বা তার নিজের ক্ষেত্রে। সে আমার ক্ষেত্রেও পড়েছে, সকলের ক্ষেত্রে। এরপরে আমরা সবচেয়ে বেশি শিক্ষা কোথায় পেয়েছি ভাবো তো? সবচেয়ে বেশি শিক্ষা আমরা এখন ইন্টারনেট থেকে কালেক্ট করি। আর সবচেয়ে বেশি কালচার, সেটাও ইন্টারনেট থেকেই কালেক্ট করছি। আজকে যে কালচারের যে রেভলিউশন, সংস্কৃতির কালচার প্রথম কথা কাকে বলে এটা আমাদের জানা দরকার। কালচারের ডেফিনেশনটা কী? কালচার বলতে আমি কি বোঝাতে চাইছি? কালচার মানে আমাদের লাইফস্টাইল, জীবন ধারণের যে আমরা কি করি, দৈনন্দিন জীবনে কি করি, আমাদের অকেশনগুলো কেমন, সেখানে আমাদের রীতিনীতি, অকেশনের রীতিনীতি, আমাদের দৈনন্দিন জীবনের অ্যাক্টিভিটি বলে না, অ্যাক্টিভিটি চার্ট বা অ্যাক্টিভিটি, যে কোনো অ্যাকশন, হ্যাঁ,
অ্যাকশন, রিয়াকশন, এইগুলো যে শ্রেণী, ক্যাটাগরি, সেইগুলোই তো কালচারের অংশ। যেমন গান করা, গান, ভারতনাট্যম, শাস্ত্রীয় সঙ্গীত, সংস্কৃতির যে গান, নাচ, আবৃত্তি, এলাকা এক এক ভেদে এক এক রকমের তার যে বিনোদনের ক্ষেত্রে, কার্যক্ষেত্রে, ওয়ার্ক কালচার, এন্টারটেনমেন্টের কালচার, এডুকেশনের যে কালচার, এই যে কালচার মানে কি, যে প্র্যাকটিস, মানে আমাদের যে জীবনশৈলীর এই পুরো যে ধরনটা, সেইটাই এক কথায় কালচার। যে আমরা কেমনভাবে বাঁচি, কীভাবে কী করি সারা দিন, সারা বছর, সারা মাস, আমাদের প্যাটার্নটা কেমন, আমাদের রুটিনটা কেমন, এইগুলোই কালচার বলতে বোঝায়। কালচারের ডেফিনেশন আমি নেট থেকে হয়তো আমি খুঁজে বার করে দিতে পারি, কিন্তু যেটা আমি বুঝি সেটা আমি বললাম। তো পজিটিভ চিন্তার একটা ব্যাপক প্রভাব আমাদের লাইফে রয়েছে। যে আমাদের সবচেয়ে বেশি ব্যথা দেয় কোনগুলো, আমাদের বাধা দেয় কোনগুলো, যে কেউ হয়তো নেগেটিভ কিছু বলল, বা কেউ হয়তো এমন কিছু অপ্রিয় কথা বলল যেটা আমাদের মনে দাগ কেটে যায়। বারবার হয়তো রিপিটেডলি সেটা বলার ফলে রিপিটেডলি সেই কথাটা আমার শুনতে খারাপ লাগছে, এবং অনেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়তো বলে কোনো শত্রুতার কারণে, বা পার্সোনাল কোনো হয়তো তার উপর হিংসা, রাগ, এসব শত্রুতা থেকে থাকে, যার কারণে পারিবারিক শত্রুতা, সামাজিক শত্রুতা, ব্যক্তিগত শত্রুতা, শত্রুতা সর্বক্ষেত্রে আছে। আমরা নিজের মনই নিজের শত্রু হয়ে উঠি এক এক সময়। নিজেরাই নিজের মতের বিরোধ, কনফিউশন, এটাই তো দুটো মতের বিরোধ, ব্যক্তিগত মনের মধ্যে যেটা চলতে থাকে, ইন্টারনাল যে কনফ্লিক্ট, দ্বন্দ্ব মনের ভিতর থেকে শুরু করে, আমাদের ব্যক্তিগত থেকে শুরু করে পরিবার, সমাজ, সর্বক্ষেত্রে, দেশব্যাপী, পৃথিবীব্যাপী, এই এবং ইউনিভার্স, সারা বিশ্বব্যাপী, সারা ব্রহ্মাণ্ডব্যাপী এই ফিকশন বা দ্বন্দ্ব বা কনফ্লিক্ট, যেগুলো শত্রুতা, যাকে বলি সৃষ্টি ধ্বংসের যে খেলা, এটা চলে যায়। তো যতক্ষণ আমাদের জীবন আছে, দ্বৈতবাদ, ততক্ষণ আমাদের চেতনার মধ্যে বিরাজ করছে। মৃত্যুর পরে পুরোটাই অদ্বৈত। তা আমাদের চেতনা বলতে কি, চেতনার মনের তফাৎ কি? আমাদের মনের মধ্যেই তো চেতনার সঙ্গেই তো মন, দুটোর পরিপূরক। চেতনার থেকেই তো মনের মধ্যে আমাদের চিন্তাগুলো যাচ্ছে। তো এখান থেকে আমরা লাইফটাকে কী করে ডেভেলপ করতে পারি, কীভাবে করাপশানগুলো কীভাবে দূর করতে পারি। হয়তো দেখলাম যে তো এই নেগেটিভ চিন্তাগুলো আমাদের কী করে, ব্যথা দেয়, মনে আমাদের কাজে বাধা দেয়, কাজে ইনফ্লুয়েন্স নষ্ট করে। তো আমাদের সেগুলো আইডেন্টিফাই করা উচিত। অনেক সময় আমরা কাজে হয়তো যখন ব্যস্ত হয়ে পড়ি, তখন সেই চিন্তাগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি না, চিহ্নিত করতে পারি না। সেই জন্য মেডিটেশন করলে সেইটা আইডেন্টিফাই করা সম্ভব, যে এই চিন্তাটা আমার মনে একটা ব্যাড ফিলিং ক্রিয়েট করছে, খারাপ অনুভূতি সৃষ্টি করছে, এবং কি আমাদের এই যে আবেগটা পুরোটা একটা ভ্রম, মানে ইলিউশন, মানে এটাকে চেঞ্জ করা সম্ভব। মানে একই পরিস্থিতির সাপেক্ষে আমরা বিরক্ত হতে পারি, দুঃখীও হতে পারি, সুখীও হতে পারি,
আবার ভয় পেতে পারি, সেই একটাই পরিস্থিতিতে। মানে এটা একটা মাইন্ড প্রোগ্রামিং, ব্রেন ওয়্যারিং, যেভাবে আমাদের সিচুয়েশনের, আমাদের ডেটাবেস, আমাদের চিন্তাভাবনা, এক্সপিরিয়েন্সের উপর ভর, ডিপেন্ডেন্ট, নির্ভরশীল। এবং এই এক্সপিরিয়েন্সগুলো সাধারণত কমন হয় একটা এবং ন্যাচারাল হয় বাই ফিজিক্স ল আমি যদি বলি, বাই নেচার যদি বলি। পদার্থবিদ্যার সূত্র অনুসারে, কারণ পদার্থবিদ্যা কি একটা পদার্থের ক্যারেক্টারিস্টিক, পদার্থের যে চারিত্রিক বৈশিষ্ট্য সেইটা আলোচনা করে। সেখানে জীব, জড় বলে কিছু সেখানে বলা থাকে। এবং এই পদার্থের যে চারিত্রিক গুণাবলীগুলোই আমাদের সজীব অবস্থায় আমরা এক্সপিরিয়েন্স করি। তো এই চিন্তারও কিছু একটা ফিজিক্স আছে। যেমন জড় পদার্থকে আমরা দেখতে পাচ্ছি, কী দিয়ে দেখতে পাচ্ছি? চিন্তা দিয়ে দেখতে পাচ্ছি। তো সেই চিন্তার মধ্যে যেমন ইঞ্জিনিয়াররা কী করে, বিল্ড আপ করে। ইঞ্জিনিয়াররা সার্কিট, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তারা কী করে, এক একজন এক একটা ফিল্ডে তারা কিছু তৈরি করে। কেউ মোটরসাইকেল বানাচ্ছে, কেউ ইলেকট্রনিক সার্কিট বানাচ্ছে, সার্কিট মডিউল বানাচ্ছে, কেউ বাড়ি বানাচ্ছে। ইঞ্জিনিয়ার কি খাতা কলমে হিসেব করে, কমপ্লেক্স জটিল হিসাব করে, যেটা সাধারণ মাথায় করা সম্ভব নয়, তাই তো? তো তাদের এটাই কাজ। তো ঠিক সেইভাবে আমাদের এই ক্যালকুলেশন করে যেমন তারা নিজেদের ইচ্ছা মতো কোনো বিল্ডিংটা বা কোনো সার্কিট মডিউলটা প্রয়োজন মতো বানিয়ে নিতে পারছে, ঠিক সেইভাবে সোশ্যাল ইঞ্জিনিয়ার যারা আছে তাদের ইচ্ছা মতো প্রোগ্রামিং করে নিতে পারে সমাজটাকে, যে সমাজটা ঠিক কেমনভাবে, কোন অবস্থায় কিভাবে রিয়্যাক্ট করবে। মানে কে একটা হিউজ পপুলেশন, মানে এটা তো তোমরা অনেকেই জানো যে আমাদের সমাজ সর্বশক্তিমান কে? পুলিশ। সমাজে সর্বশক্তিমান হচ্ছে জনগণ, সমাজই হচ্ছে সর্বশক্তিমান। তার চেয়ে বড় সর্বশক্তিমান কেউ নেই, তার এবং পুলিশ তারপরে, যেটা আমি বুঝি। তো পুলিশ, তারপরে প্রশাসন, হ্যাঁ, এইগুলো। তো এই জনগণকে আবার জনগণই কন্ট্রোল করে, কারণ জনগণ একটা শব্দ, এই জনগণ একটা শব্দের মধ্যে অনেক লুকিয়ে আছে। আমি যদি বলি মানুষ কন্ট্রোল করছে দেশটাকে, সেটা ঠিক, কিন্তু মানুষ আবার একটা তো নয়, মানুষ 160 কোটি আছে, 900 কোটি মানুষ আছে। তারা সবাই যদি বলে আমিও তো মানুষ, তাহলে আমি কন্ট্রোল, কিন্তু সেই রকমভাবে যে জনগণ বলতে জনগণের অ্যান্টি জনগণ আছে, মানে অপোজিট, শত্রু। বারে বারে ইতিহাসে কী হয়েছে, একটা রাজা তার সৈন্য নিয়ে যুদ্ধ করেছে, কিছু হত্যা করে রাজ্য জয় করেছে, দেশ জয় করেছে, আবার পরবর্তীকে যতদিন রাজত্ব করেছে, পরবর্তীকালে আবার নতুন রাজা এসেছে। ঠিক বর্তমানে সেটাই হচ্ছে। আমরা রাজা বলতাম, এখন মিলিটারি আর্মি বলি, নেতা এখন প্রধানমন্ত্রী বলি। রাজা তখনকার রাজা ছিল, এখন রাজার শব্দগুলো ওলট পালট করে দিয়েছে। রাজাকে বলি প্রধানমন্ত্রী, রাজনীতিকে, রাজসভাকে বলি বিধানসভা। তো আমরা বর্তমানে এগুলোও তো দেখতে পাবো, তাই না? যে ব্রিটিশ যে কনস্টিটিউশন, সেখানেও তো রাজতন্ত্র চলে, কিন্তু আমাদের সিস্টেমের সঙ্গে
90%-এর উপরে মিল আছে। তাদের প্যাটার্ন, তাদের স্ট্রাকচার, শাসন কাঠামো, তাদের নীতি নৈতিকতার সঙ্গে আমাদের প্রচুর মিল আছে, কিন্তু তারা তা সত্ত্বেও রাজতন্ত্র। আমরা জাস্ট একটা শব্দের ডিফারেন্স, শব্দের দিয়ে আবেগ বানানোর চেষ্টা, আবেগ তৈরি করা, এইটাই বলছি যে তৈরি করার চেষ্টা, যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, মানে শব্দ বদল করে আবেগকে তৈরি করা হচ্ছে। এই আবেগকে কন্ট্রোল করা হয় শব্দ দিয়ে, টোন দিয়ে, রিয়াকশান দিয়ে। আমি কি বলছি সেই মুহূর্তে, আমার কথা থ্রো, এইগুলোতে আমার ইমেজটা বা আমি কেমন রিয়াকশান পাবো সেটা ডিপেন্ড করছে। তো আমি যদি খুব সিম্পলভাবে আমি যদি বলতে চাই যে আমি সবসময় যদি রুক্ষ মেজাজে কথা বলি মানুষের সাথে বা কোনো একজন ব্যক্তির সাথে, তো আমি তার কাছ থেকে রুক্ষ মেজাজি বা তাদের কাছ থেকে রুক্ষ মেজাজি ফিরে পাবো বাই রিটার্ন। বা আমি যদি হেসে খেলে কথা বলি, সেরকম হেসে খেলে, বা আমি যদি সম্মান দিয়ে কথা বলি তো সম্মান ফিরে পাবো। এইভাবে আমি যদি অন্যের চুরি করি তো ধরা পড়ে গেলে কি মার খায়, বা আমারও হয়তো চুরি হতে পারে। অন্যের অপমান করলে নিজেরও অপমান হতে পারে। অন্যের ঠিক বা ভুল যাই হোক, তখন আমি যখন অপমান করছি কাউকে, তখন সে কিন্তু দেখছে আমার অপমান করার ইমেজটা, এবং সে এটা ডিসাইড করে না যে সেই অপমানটা সত্যি করছে কি মিথ্যা করছে। তার ব্রেন লিঙ্ক করছে সেই আবেগটার সাথে। অপমানিত হওয়ার বা অপমান করা, এই দুটো আবেগের সঙ্গে তার ব্রেন লিঙ্ক করছে। তো সেই রিলেটেড থটস কিন্তু তখন তার মনে পড়বে তোমাকে দেখল। তো এইগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, বা এগুলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। বা একইভাবে আমি যতবার আমি সুন্দরী মেয়েদের, সুন্দরী নারীদের দেখব, একটা এইরকম একটা করব, বা এইরকম যাই হোক যে রিয়াকশানগুলো, যেমন পর্ন সাইটগুলোতে যেমন একটা যে আলাদা একটা তাদের কথার টোন থাকে, যেগুলো নিউজ চ্যানেলে বা অন্যান্য মিডিয়াতে খুব কম ইউজ করা হয়, বা কম বেশি এইসব ইউজ করা, কিন্তু ওখানে যে টোনগুলো, যে কথার যে এক্সপ্রেশন, ইউনিক এক্সপ্রেশন যেগুলো মিডিয়াতে ইউজ করা হয়, সেইগুলো দিয়ে একটা নার্ভকে, আমাদের যে আবেগ, আমাদের নার্ভের মাধ্যমে আবেগকে সেখানে ইনফ্লুয়েন্স করা হয় আমাদের। যার কারণে পর্নোগ্রাফি দেখতে এত ভালো লাগে আসলে, যার কারণে একটা আবেগ, একটা বিশেষ আবেগ তৈরি হয়, যেটা অন্য কোনো কিছুতে তৈরি হয় না। কিন্তু বর্তমানে এই আবেগকে কাজে লাগানো হচ্ছে সমস্ত মিডিয়াতে কম বেশি, সে সোশ্যাল মিডিয়া হোক, অথবা তারাও এই পিছনে সায়েন্সটা তারা জানতে পেরেছে, বা তারাও বুঝতে পেরেছে, এবং সেই সায়েন্সটাকে কাজে লাগানো হচ্ছে। যে তাদের যে কথার টোন, তাদের কথার এক্সপ্রেশন, এবং তাদের যে ইঙ্গিত, কথার মধ্যে যে একটা কিছুই না, জাস্ট একটা কি বডি পার্টসের, জঙ্গলে কি হয়, বাঘ সিংহরা কি করে, তাদের ইন্টিমেসি আর কি, কি বলবো, যে শারীরিক মিলনের একটা যে মুহূর্ত, যে আবেগ, সেই আবেগটাকে সেখানে কাজে লাগানো, সেখানে ইউজ করা হচ্ছে, এবং এইটাকে নেশার পর্যায়েও ফেলা হচ্ছে। যার কারণে পর্নোগ্রাফিকে কি বলা হচ্ছে, যে নেশা এটা, কারণ অ্যাডিকশানের পর্যায়ে এটা ফেলা হচ্ছে। কারণ কি, এখান থেকে ডোপামিন রিলিজ হচ্ছে। অ্যাডিকশানে কি হয়, অ্যাডিকশানে যে মেকানিজম, সেখানে দেখা যাচ্ছে যে ডোপামিনের ক্ষরণ, সিক্রেশন সেখানে কি হচ্ছে, বেড়ে যাচ্ছে, এবং কম বেশি যাই হোক, ডোপামিন, অক্সিটোসিন, সেরিটোনিন,
সেরোটোনিন আর কর্টিজল। তো এই হরমোনগুলো একটা হচ্ছে আমাদের আবেগ তৈরি করে। একটা আপনি কি তুমি কি ভাবতে পেরেছো যে একটা লিকুইড, একটা হরমোন মানে কি একটা লিকুইড, সেই লিকুইডটা আমাদের কখনো হতাশ করছে, কখনো মুড সুইং করছে, মুড চেঞ্জ করছে, কখনো ভালো অনুভব করাচ্ছে, কখনো বন্ডিং, যেটা আমাদের যে অক্সিটোসিন কি বন্ডিং হরমোন, কখনো আমরা সংঘবদ্ধ হলে আমাদের যে হরমোন, যে ক্রিয়েশনের মাধ্যমে আমরা সংঘবদ্ধে সার্থকতা খুঁজে পাই, তো ক্রিয়েট করছে একটা জাস্ট সামান্য কেমিক্যাল, যেটা আমাদের ন্যাচারালি আমাদের ব্রেনের ঠিক সেন্টার থেকে সিক্রিট হয়, নিঃসরণ হয়। তো সেই আবেগকে নিয়ন্ত্রণ করা যায়, এইসব ছোটোখাটো ম্যানিপুলেট করা যায় এইসব ছোটোখাটো হরমোনগুলির দ্বারা এবং রিঅ্যাকশন এক্সপ্রেশনের দ্বারা। তো এইটার থেকে আমরা অ্যাডিকশান যদি করে থাকি, তো অ্যাডিকশান থেকে কীভাবে বেরোবো, তার পথটা কী, তো এইটা জেনে রাখলে আমাদের সহজ হয়। যে হয়তো এক দিন আমাদের মুড অফ থাকে, তখন কি মনে হয় যে আমি যেটা ফেস করেছি সেটাই বলছি, যে তখন আমরা কি মনে করি যে আজকের দিনটা ভালো লাগছে না, নিশ্চয়ই কিছু খারাপ কিছু হতে চলেছে, বা খারাপ কিছু হবে, বা ভালো লাগছে না মানে কিছু করব না। কিন্তু একবার যদি আমরা ভাবি যে এই মুড খারাপের কারণ হচ্ছে এই হরমোনগুলো, তখনই এবং আমরা কিভাবে এই মুড সুইং বা মুড চেঞ্জ কিভাবে কাজ করে এটা যদি আমাদের জানা থাকে, তখন আমরা বুঝতে পারবো এবং পরবর্তী স্টেপগুলো নিতে পারবো। যেমন আমরা তখন কি করব, প্রশ্ন করবো নিজেকে যে কেন খারাপ লাগছে। যদি হয়তো কোনো দিন মন এক সময় ভারাক্রান্ত হয়ে থাকে, এক সময় মন ভারী হয়ে থাকে, যে ভালো লাগছে না কিছু আর, কিন্তু তখন যদি মনকে প্রশ্ন করি যে কেন ভালো লাগছে না, আমরা অনেকেই দেখেছি পরিবারের ঘরে বাবা মাদের অনেকগুলো হয়ে থাকে, যে তখন যদি আমরা নিজেকে প্রশ্ন করি যে কেন ভালো লাগছে না, এবং তার যদি সঠিক উত্তর পায় তাহলে ঠিক আছে যে এই জন্য ভালো লাগছে না। কিন্তু তার যদি সঠিক উত্তর না পায়, তাহলে জানতে হবে যে এই হরমোনই হচ্ছে তার জন্য দায়ী। এবং আমরা এটা যত দুঃখী হব কন্টিনিউয়াসলি, আমরা সেই ছন্দে তত বেশি দুঃখী হব, বা আনন্দিত যত হব আমরা কন্টিনিউয়াসলি আনন্দিত বা ফিল গুড হয়। এটা একটা প্র্যাকটিসের মতো, যেমন রিপিটেডলি করলে কাজের গতি বাড়ে, ঠিক সেই রকম এই দুঃখী হওয়া, সুখী হওয়া, বিরক্ত হওয়া, ভয় পাওয়া, এই যে আবেগগুলো, যে কমন, যে সাধারণ যে আবেগ, এই আবেগগুলো প্র্যাকটিসের উপর নির্ভর করছে। যত আমরা সেটাকে ডেকে আনবো নিজের মনের মধ্যে, সে কিন্তু ততবার সেটা রিফ্লেক্ট করবে, ততবার সেটা ইকো করবে, সেটা অনুরণন হয়। যেমন শব্দের অনুরণন, ইকো যেটা বলে, সেরকম এই অনুভূতিগুলোর, এই আবেগগুলোর অনুরণন হয় মনের ভিতরে। ঠিক এই হরমোনগুলোর ইনফ্লুয়েন্স, কারণ কি সেইগুলো তো মাসেল নির্ভর,
কারণ অ্যামিগডেলা তো যে অ্যামিগডেলাতে আমাদের কোনটা অ্যামিগডেলা, ব্রেনের যে সেন্ট্রাল যে পিটুইটারি গ্রন্থি আছে, যেটাকে বেস্টন করে যে আমাদের অ্যামিগডালা সাইজ কত, একটা মুঠোতে আমরা যদি মুঠো করি, সেই মুঠো সাইজ হচ্ছে একটা অ্যামিগডালা সাইজ। তো সেই অ্যামিগডালা, যাকে হিপোক্যাম্পাস বলা হচ্ছে, হিপোক্যাম্পাস তার মধ্যেই রয়েছে। তো লিম্বিক ব্রেন তার মধ্যেই রয়েছে। তারপরে তো তার উপরের স্তরগুলো তো হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স, ফ্রন্টাল কর্টেক্স, পোস্টেরিয়ার লোব, অ্যান্টেরিয়ার লোব, এগুলো তো তারপরের উপরের স্তরগুলো। কিন্তু মেন যেটা আমাদের খুব শিশু অবস্থাতেই যেটা তৈরি হয়, সেইটা এই অ্যামিগডালা বা হিপোক্যাম্পাস। তো এই অ্যামিগডালা হচ্ছে পেশি আছে, সেই পেশিগুলো আমরা নিজের ইচ্ছায় নিয়ন্ত্রণ করতে পারি। তার মানেটা কি দাঁড়ায়, যে আমরা নিজের ইচ্ছা মতো সুখী